ইউ আর শুভ্রস এভরিথিং তুলি। ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রস। কি মনে থাকবে? তুলি শুনে ভালো লাগার অনুভূতিটা শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে শুভ্রের সমান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্রের চোখের দিকে চোখ রাখে। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে থাকে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে, পরপর আবারও চোখ রাখে শুভ্রের চোখে। দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায়। শুভ্র যেন সম্মোহনে আছে। তুলি চেয়েছিল শুভ্রের মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে, অথচ এখনো শুভ্র নীরব। সব বলেছে অথচ ভালোবাসি শব্দটাই বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্রের চোখে চোখ রেখে শুধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। শুভ্র তুলির কথার অর্থ না বুঝে ভ্রু নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইল। কোমর থেকে শুভ্রের হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়। হাতের বাঁধনে কিছুটা শক্তি প্রয়োগ করে। হুম, ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসে। বাঁকা চোখে চেয়ে দেখলো তুলির অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এ অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখলো শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসলো। তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠল যেন। চোখ বুঝে আসতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রুহ অবধি কাঁপছে শুভ্রের স্পর্শের দরুন। শুভ্র এখনো এমন গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়লো। শুভ্রের দিকে কাতর চোখে তাকালে শুভ্র এক আঙ্গুলে তুলির কপালে চুল কানের পেছনে গুজে বড্ড অন্যরকম মহাময় মোহনীয় গলায় বলল সুন্দর একটা বাক্য, ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলি চোখ বড় বড় করে শুভ্রের দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ দিয়ে বলা, যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোনায় পানি জমলো খানিক। এতটা সাধনার পর শেষ অবধি শুভ্র বলল, সত্যি বলল? তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকালো। বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। বাকি কথা তুলি আর বলতে পারলো না। কান্নায় ভেঙে পড়লো শুভ্রর কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে। হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বোঝাচ্ছে, আমি বুঝি সব। আই নো ইউ লাভ মি। ইউ লাভ মি লাইক এ ইনসেন। অনেকক্ষণ তুলি কাঁদল আর অভিযোগ করলো। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনলো। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্র ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জড়াজড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্টটা টেনে ঠিক করে তুলির দিকে তাকালো। তারপর কৌতুক করে তুলির লজ্জাবদ্ধ মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রের জন্যে কারো মনে এত ভালোবাসা জমা ছিল, জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুলি কান্না মুখেও হেসে ফেলল। শুভ্র তুলি সে হাসির দিকে চেয়ে দেখল। তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটাকে তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছো আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দুহাতে দুচোখ বাচ্চাদের মতো মুছে বলল, শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল দুকদম। তারপর হৈ হৈ করে উঠে বলল, এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুচকে তাকালো শুভ্রর দিকে। তারপর চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুচকালো, প্রশ্ন করলো,
আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রের মুখের দিকে। দুজনেরই নাক ছুঁই ছুঁই। শুভ্র তেরা চোখে চেয়ে নিজের মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইলো। তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক। বলেই হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইলো। তুলি বিছানায় বসলো। শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসলো। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রর দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলি এসব কাণ্ড দেখছে আর মুচকি হাসলো শুভ্র। তারপর সামনে তাকিয়ে বলল, একসময় আমার জীবনের প্রথম প্রেম তুমি তুলি। আমি প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম, তখন ভয় না, বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যাইনি। প্রফেশনাল কথা ছাড়ো, আগবাড়িয়া কারো সঙ্গে সখ্যতাও নেই। দু চারটে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। এমন নয় যে আমি তোমাকে লজ্জা পাই, তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দই করছো না বা অস্বস্তি বোধ করছো, সেই জন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন দিয়ে শুনলো শুভ্রর কথা। কোনো ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে স্ত্রী হিসাবে, সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রর দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম মানুষ। আমিও এই প্রথম কারো প্রতি ফিল করলাম। সেই মানুষটা আমার জন্য হারাম নয়, হালাল। ভাবলেও ভালো লাগছে আমার। ভাবতে পারেন মেয়েটা তো তাই মিথ্যা বলেছি চরিত্র নিয়ে, কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টা মেলেনি। বা কেউ প্রপোজ করলেই ছেলে দেখে সুবিধা মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার। তুমি চরিত্রের দিকে যেমন, ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারলো না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে, সেটা মনে মনে দুজনেই অনুভব করতে পারছে। সে রাতেই ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। শুভ্র তুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুম হয়তো গোসল নিচ্ছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে। দুহাতে দুদিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখে, না হলে দেখা যায় তুলি মাঝরাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে। শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গাইছে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুচকালো। আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেও, ওকে? রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুচকে দূর থেকে বারান্দা দিয়ে চেয়ে পায়ে স্যান্ডেল জড়িয়ে হাঁটা ধরলো বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভেতরে গেল না, দূর থেকেই ধমক দিল। তুলি কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভেতরে আসো, এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওয়েদারটা কিন্তু ভালো না। আসো, ভেতরে আসো বলছি। তুলি শুনলো না, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো।
তারপর ধীরে ধীরে শুভ্রের বিরক্ত হওয়া দু চোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রুজোড়া সোজা হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তুলি মেয়েটা কিভাবে এতটা আকৃষ্ট করে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, দেখছে তো দেখছেই। তুলির চলন ভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই, এই সবই শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলেই তো শুভ্র রোমাঞ্চিত অনুভব করে নিজেকে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রের কাছে অ্যাট্রাকটিভ লাগে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জা এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। শুভ্র উদ্ভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেল ভিজে চুপসে গেছে, শুভ্রর খেয়াল নেই। শুভ্রর ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোনা বেয়ে পড়ছে, শুভ্রর সেদিকেও মন নেই। সে এগোচ্ছে, তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রের দিকে তাকাল। দুজনের মধ্যে এইটুকু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রের দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পেছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজা গায়ে এভাবে শুভ্রের গায়ের সঙ্গে লেপ্টে আছে, ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তুলি শুভ্রের বাহু খামছে ধরল। শুভ্র সরে আসলো। তুলি হাঁপারের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বারবার আসলে তুলি বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রের গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বয়ে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারলো না, বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্র চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎই অদম্য সাহস দেখিয়ে সকল মেইলে লজ্জা ভেঙে নিজে উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রের ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগল পাড়া হয়ে গেল। তুলিকে রেলিং এর সঙ্গে ঠেসে মুখটা দুহাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো। তুলি শুভ্রের সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রের স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করলো। তারপর শুভ্র পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলে। শুভ্র হাত বাড়িয়ে তুলি শাড়ির আঁচলের পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্রের শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। শুভ্র কিছুটা থামলো, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো। তুলি শুভ্রকে সামলাতে বারবার খামচে দিতে লাগলো শুভ্রের সারা গায়ে। তুলি এক সময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্রর থেকে। তুলি এখন শুভ্র চোখের দিকে চোখ রাখতে পারছে না। শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে। উফ, মরে যাচ্ছে তুলি। শুভ্র আর দেরি করলো না, তুলিকে 2 হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই নন। শুভ্র তুলিকে বিছানায় শুয়ে দিল। কপালে চুমু খেয়ে অসাধ্য এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তুলির ঠোঁটে মজে গেল শুভ্র। রাতটা কেটে গেল আদর সোহাগে। বৃষ্টি থামলো, শীতল বাতাস বইল, অধরে 2-1 পাখি ডাকলো। শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময়। পর্দা উঠছে মৃদুমণ্ড ঠান্ডা বাতাসে। রাতটা শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনের জন্য এই স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ। শুভ্রের ঘুমটাই বরাবর তুলির আগে ভাঙলো। শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে কোলবালিশের মতো জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র হাসলো। বুকটাকে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পিঠ থেকে দিল। তুলি আরাম পেল যেন, আরো শক্ত করে জড়িয়ে ধরলো শুভ্রকে।
শুভ্রের রক্ত পুনরায় গরম হচ্ছে। আবার তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। শুভ্র নিজেকে সামলালো, তবুও মৃদু হেসে তুলিকে বালিশে শুয়ে তুলির বুকে মাথা রাখলো। তুলির ঘুমের মধ্যেই শুভ্র চুলে হাত রাখে। শুভ্র ফিসফিস করে ডাকে, তুলি, তুলি, উঠবে না আজ? ঘুমের ঘোরে এমন আদরে ডাক শুনে চোখ কুচকায় তুলি। কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি, শক্ত কোনো কিছু। তুলি শ্বাস নিতে পেরে ধীরে ধীরে চোখ খুলল। শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল। দুজনের চোখের চোখ মিলন ঘটল। শুভ্র হালকা হাসলো। তুলির কপালে চুমু খেয়ে ফিচেল কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, ঘুম কেমন হলো আজ? বলেই ডান চোখটা টিপ দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর একটা রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করেছিল। পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারলো তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত, স্পর্শ হয়ে আসে নমনীয়। ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্রের মাথায় ছিল। তুলি ভাবে হয়তো জীবনে কোনো এক পূর্ণ করেছিল সে, যার দরুন তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে, ধ্যান ফেরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিকে ফিরে মিটমিট করে হাসতে লাগলো। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলে শব্দ করে। তুলির সফট কাঁধে মুখ রাখলো অবলীলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে বলল, তুমি তো দেখি এক রাতেই আমাকে পাগল করে দিয়েছো তুলি। লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট, ইউ নো। বলেই শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। তুলি লাজুক হাসলো। লজ্জায় শুভ্রকে কোনোই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলো দূরে। শুভ্র যেন আরো শক্ত করে ঝেঁকে শোয়ে। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধিমি আওয়াজে বলে, আমার জন্য? শুভ্রের কথা আর প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল। তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির। ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়ে তুলিকে গা ভাসায়। শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসে, বড্ড ছটফটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটস সে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা কি বলছে তার বিশ্বাসই হলো না। তারপর মনে হলো কাল রাত থেকেই তো লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্রের জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই। তুলি চোখ পাকালো শুভ্রের দিকে, বলল, একদম নয়। আপনি জানেন, গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসছে। আমার ঠোঁট দেখুন অবস্থা নেই। এমনটা আপনার দ্বারা হবে, আই ডোন্ট নো দ্যাট। তুলি ঠোঁটটা আঙ্গুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো। সত্যি ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে। শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। তুলি হার্ট হয়েছে ভাবলেই সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙ্গুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এইভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচলো। শুভ্র আবারও বলল, সত্যি সরি, আমি আর এমন হবে না, আই সোয়ার। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিস করলো। তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাগলো। আহাম্মক একটা। এই কাজের জন্য অন্য স্বামীরা আরো দুষ্ট মিষ্ট কথা শোনায়, সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। হ্যাঁ, এই লোককে নিয়ে কই যাবে তুলি? শুভ্র ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো, তাই শুভ্র তো ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো। শুভ্রর গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে। শুভ্র একবার গালে স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো। তুলি শুভ্রর ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। শুভ্রর ঠোঁটটা তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন? দেখলেই ছুতে ইচ্ছে করে তুলির। মেয়ে হয়ে যেচে বলতেও পারে না। তুলি থামলো কিছু সময়ের জন্য, তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রের ঠোঁটে ঠোঁট বসায়। শুভ্র বুঝে যায় তুলি হার্ড হয়নি, একদমই না। ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পর তুলি সরে আসে। শুভ্র তখন থম হয়ে বসে আছে তুলির দিকে। তুলি গায়ে শুভ্রের একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমে যায়।
ওয়াশরুমের দরজা বন্ধ করার আগেই থম্বনে বসে থাকা শুভ্রের দিকে চেয়ে বলল, ইউ শুড গ্রো আপ মাই হাজবেন্ড। শুভ্রের ধ্যান ভাঙে। অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চাচায়। এই কি বল। শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগে তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। সকালে খাবার খাওয়ার সময় দেখা গেল শুভম আবারও মহুদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো, এবং বসে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখেই শুভ্রর ফুরফুরে মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। শুভ্র যে হাত তুলির ডান হাতটা সফটলি ধরেছিল, তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রের দিকে চাইল। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রের রক্ত চোখে চাহনি অনুসরণ করে তুলি সামনে তাকালো। শুভমকে মহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্রের এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেললো। শুভ্র তুলির হাতটা ধরে সেভাবে এগিয়ে গেল। মহু আর ইবদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতার বজায় রাখা উচিত। শুভ্র চেয়ারে বসলো, তুলিও বসলো শুভ্রের পাশে। মহু তুলির দিকে এক পলক তাকালো, কিছু জিজ্ঞেস করতে চাইলো, যেমন পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো। তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভেবেছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারলো। দেখা গেল সেও আর কথা বাড়ালো না, মৃদু হাসলো শুধু। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি বড্ড দেরি হয়ে গেল তাই না? এগেন সরি। শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে। এমন ভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো। তোদের পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মিসেস শুভম তালুকদার ইভা। ইভা, এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল। চোখ বড় বড় করে তাকালো শুভ্র শুভমের দিকে। শুভম শুভ্রের এমন চাউনি দেখে হেসে ফেলল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করলো। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছানো ছিল, তাছাড়া বড্ড মিশুকও। শুভ্রের এখনো তাদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমই সকল হিসাবের খাতা চুকালো। শুভ্রের উদ্দেশ্যে বলল, শুভ, ইট ওয়াজ জাস্ট আনপ্ল্যান্ড, ডিসাইডেড বাই আওয়ার মোহ, আনপ্লেড টু মেক দিস জেলাস অ্যাবাউট তুলে। আমার বউ আছে বেটা, বাইরে চোখ দিলে চোখ তুলে নিবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি। তুলি তোদের ভালোর জন্যই জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। অ্যান্ড ওয়াজ পার মাই অবজারভেশন আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্র এ কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলি শুভ্র এমন চাহনি দেখে একটু কেশে অন্যদিকে ঘুরে তাকালো। শুভ্র সব জেনেছে, এখন তো টিপ্পনি কাটতে কাটতে এই মেরে ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভ্রমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদের এই অবাস্তব প্ল্যানটাই দায়ী। স্বীকার করতে বাধ্য হলো শুভ্র। তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না, সেটা এভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রের দিকে চেয়ে ভ্রু নাচালো। শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্ক লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে। শুভ্র এরপর বারবার তুলির দিকে চাইলো। তুলি এখন অব্দি একবারও মুখ তুলে তাকায়নি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে। তারপর তুলিকে একা পেয়ে শুভ্র জেকে ধরলো। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্র দু হাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি করতে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধহয় রক্ষে নেই আর তুলির। শুভ্র তুলির কপালের চুলগুলো আঙ্গুলে পেছন দিকে ঠেলে দিল। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার হাত বাড়িয়ে তুলির চুল আঙ্গুল দিয়ে কপাল থেকে সরিয়ে দেয়। শুভ্র যখন এমন করে না, তুলি তখন কি যে ভালো লাগে। শুভ্রর মধ্যেই ডুবে যাচ্ছে মনে হয় তখন।
তুলির ভাবনার মধ্যেই শুভ্র তুলির থুতনিতে 2 আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করলো। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইলো। শুভ্র বাঁকা হেসে টিপ্পনি কেটে বলল, শুভ্রর কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্রর অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখটা শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘোরালো। শুভ্র কিভাবে জানবে? তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজে পেছন থেকে জড়িয়ে ধরলো তুলিকে। দুজনেই তারপর চুপচাপ। যতবার শুভ্রের গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছে ততবার ছটফট করে উঠছে তুলি। মানুষটার স্পর্শগুলো তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র একটা পর্যায়ে শীতল গলায় ডাকে, তুলি। তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রের স্পর্শে। অনুভব করছে নিজের শরীরে শুভ্রের বেসামাল স্পর্শগুলো। তুলি অনুভবের এক পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে, বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলি চোখ খুলে ফেলে। শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্র চোখের দিকে তাকালো। শুভ্রের এই কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজেই দুর্বল হয়ে গেল। তুলির পাগলামো আরো বেড়ে যাবে, তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞেস করলো, তার মানে আমরা একসঙ্গে আর মাত্র 5 ঘন্টা আছি, তারপর? বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছলছল করে ওঠে। শুভ্র তুলিকে এভাবে দেখে মুখটা দুহাতে আগলে নেয়, চোখ মুছে দিয়ে মিষ্টি গলায় বলে, 5 ঘন্টা কোথায়? বাসেও তো একসঙ্গে থাকবো আমরা। শুভ্র এমন ছেলে মানসিক কথায় তুলি একদমই মনে ভুলল না। চোখ বেয়ে অবশেষে জল গড়িয়েই পড়লো। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করলো, আরো কটা দিন থাকি না, বাস ক্যান্সেল করে দিন প্লিজ। শুভ্র তুলির পাগলামো দেখলো, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলি চোখে জল মুছে বুঝালো, তোমার বন্ধ আরও মাত্র 10-12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম, পড়াশোনা লাগবে না করা। তুলি নাছর বান্দার ন্যায় বলল, একটা এক্সাম খারাপ করলে কিচ্ছু হয় না, জীবনে 1000 এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রর ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্রর ইচ্ছা হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবে হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রের মতো, তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছ থেকে দেখা হওয়া, স্পর্শ, তুলির এসব পাগলামো আর দেখবে কোথায় শুভ্র? কিন্তু বাস্তবতা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সাথে অবুঝ হয়ে যেতে পারে না তো। শুভ্র তুলিকে বোঝালো, এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরিতে তো ছুটি নেই। পরশু থেকে ডিউটি শুরু, যাওয়া লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসলো, তারপর বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে? সাজেকের রাস্তা তো ভালো না, এই জন্যে এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে। আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো। তুলি নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে, মূলত ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না। শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তুলি পড়াশোনায়, এভাবে সময় কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তুলি তখন বাঁচবে কিভাবে? তুলি শুভ্রকে আচমকা জড়িয়ে ধরলো। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল শুভ্র। পরপর নিজেকে সামলে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরলো তুলিকে। যতটা আঁকড়ে ধরলে বুকের মধ্যে পিষে ফেলা যায় ঠিক ততটা। অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো, তবে আজ তুলির মুখে রা অব্দি নেই। আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে ও। শুভ্র তুলি চুলে চুমু খেলো, তারপর টিপ্পনি কেটে বলল, ভালোবাসায় তো জ্বলে পড়ে যাচ্ছ তুলি, এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর পড়তে হবে না। তুলির কি হলো কে জানে, শুভ্রকে জড়িয়ে ধরে বুকে মুখ ঘষে ব্যস্ত হয়ে বলল, আমি আজকেই বলবো গিয়ে, কিসের 4 বছর? কোনো 4 বছর টছর না। ইউ আর ম্যারিড, কেন আলাদা থাকবো আমরা? ইসলামে নেই সেসব। শুভ্র থমকে গেল,
তুলির পাগলামো এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্না মাখা মুখে শুভ্রর দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, পাগলামি করবে না। আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল। বিয়ের পর তোমার পড়াশোনায় ইমপ্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে। আর আমাদের একসাথে 4 বছর পরই থাকা হবে। গট ইট? কী সব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে প্লিজ। তুলি কাতর চোখে শুভ্রের দিকে চাইল, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন ছিচকাদুনো হয়ে গেছে। শুভ্রের ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার, দুজন একসঙ্গে থাকার। কিন্তু তুলিকে দূরে দূরে রাখতে পারলেই শুভ্র যেন বাঁচে। তাহলে সে কেন খামাখা পাগলামো করবে? সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়েছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগে বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলির ভূমিকাই আছে বেশি, আর কারণেই কারোর না। শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে। তুলির দরকার নেই কারোর। তারপর বদলে গেল সব। তুলি আর একটাবারও পাগলামো করলো না, আর নাইবা শুভ্রকে জ্বালালো। দুজনেই ঢাকায় ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু শুভ্র ভুল ছিল। মন খারাপ নয়, বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকে অবহেলা। তারপর কি? ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে গেছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টাও করেছে। এ নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে আমি কি করে শুভ্রের সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ মাছ ভাজা করেছেন। শুভ্র এসব ভাজা মাছ মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রের পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো। তারপর বলল, তুমিও বসো আম্মু। ইনসুলিন নিয়েছো এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বললেন, দিয়েছি। সুই ছাড়া কি ডায়াবেটিস আর কোনো ওষুধ নেই রে শুভ্র? সুই গা ধুতে হাত কাঁপে। নিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছাড়লো। তারপর কাঁটা ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দু চোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকেই শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারে কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না, আরো কত কি বলতেন। শুভ্র বুঝে না। আফরোজা এরপর দমে যান। মানা করার আর কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনা কাজ আফরোজার একার পক্ষে করা কখনোই সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে কখন থেকে। আফরোজা ছেলেকে প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন, তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল, মন মেজাজ তার ভীষণ ফুরফুরেও ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষে চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্র চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন, ডাকেন তাকে। শুভ্র। শুভ্র শোনা না, সে এখনো অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি, সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন। পরপর শুভ্রের কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন, গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়।
শুভ্র হয়তো আফরোজা চাহনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিক চলছে না। খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়। ঘাটতারা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বলেন, শুভ্র, তোর কি হয়েছে? বল আম্মুকে, তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থামে। মায়ের আদুরিক কথায় শুভ্রর গলা যেন কিছুটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন শুভ্রর কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল, কিছু না তেমন, চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের দিকে চাইলেন। শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথ থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যে বলেছে। তার এদিকে কোনো কাজই ছিল না। সে একমাত্র তুলির জন্য এসেছে এ বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে আসতে গেলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বললেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কি না। কখনো তো এত বিকাল অবধি ঘুমাই না, একবার ডাকলে উঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এই কথারই আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমোচ্ছে না, বরং শুভ্র এসেছে জেনে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। কোলবালিশ খামচে ধরে আছে যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানো শব্দে তুলি আরো শক্ত করে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচরণেই বুঝতে পেরেছে। শুভ্র হালকা হাসলো। যে মেয়ে শুভ্রের জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকলো। শুভ্র পা থেকে ধীরে সুস্থে জুতো খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকা এমন আচরণে থম হয়ে চোখ খুলে ফেললে। শুভ্র তুলিকে দুহাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রের ভারে চ্যাপটা হয়ে নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম পিষে ধরে। এ কেমন অভদ্রতা। তুলি ছটফট করা শুরু করে, বলতে লাগে, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রের কান ধরে গেল একদম। এতদিন শুভ্রের সামনে ভিজে বেড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রের গরম চাহনি দেখে চুপ হয়ে গেল। ছটফট বন্ধ হয়ে এলো মুহূর্তে। শুভ্র ভ্রু বাঁকালো, ইশারায় জানতে চাইলো তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকলো। পুনরায় তেজ আবারও ছড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে। তুলি বাকি কথা শেষ করতে পারেনি আর। তার আগে ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনে ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙুলে শুভ্রের মাথার চুল খামচে ধরে, বাম হাত রাখে শুভ্রের প্রশস্ত পিঠে। শুভ্র দু হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্রের স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র। তুলি হাঁপিয়ে উঠছে বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। এক পর্যায়ে শুভ্র বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রের কাছে তো ধরা দেবে না। শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল,
নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যে তুলির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্রর থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রের উপর রাগ করেছে? কদিন হয়েছে তাদের বিয়ে, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি তুমি কাঁদছো কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে। তুলি, এই মেয়ে তাকাও আমার দিকে। লুক এট মি।